দর্শক স্বাগত আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উইল অফ স্পোর্টসে। আজ আমরা কথা বলবো বিশ্ব ক্রীড়াঙ্গনের জনপ্রিয় খেলা রাগবি নিয়ে। বাংলাদেশে খেলাটির প্রসার, সম্ভাবনা ও সমস্যা নিয়ে কথা বলতে উইল অফ স্পোর্টসে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন ও সাধারণ সম্পাদক মৌসুম আলী। স্বাগত উইল অফ স্পোর্টসে। আসলে শুরুতেই আমরা একটা ট্রিবিউট দেখে আসবো। আমরা প্রত্যেকটা পর্বে একজন খেলোয়াড়কে আমাদের পর্বটা উৎসর্গ করি বা শুভেচ্ছা জানাই তাদেরকে। আমরা আজ দেখে নিব কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার শন পোলকের উপর করা একটি প্রতিবেদন। শন পোলক ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সফলতম ফাস্ট বোলার। তার এক্সপ্রেস গতি ছিল না ব্যাটসম্যানদের বুকে ভয় ধরানো বাউন্সার কিংবা টো ক্রাশিং ইয়র্কার দেবার ক্ষমতা। খুব বেশি সুইংও করাতে পারতেন না তিনি। সব বলারই তার নিজের মতো করে একটা পথ খুঁজে নেন। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার পোলকও যথারীতি তাই করেছিলেন। শন পোলকের বোলিং একটা সহজ সরল ব্যাপার, লাইন লেন ঠিক রেখে একইভাবে বল করে যাওয়া, যেখানে গ্ল্যান ম্যাকগ্রার সঙ্গে দারুণ মিল ছিল পোলকের। শুধু ম্যাকগ্রা কেন, চামিন্দা বাসও অনেকটা একই রকম ছিলেন। তাদের প্রত্যেকেরই যেটা ছিল সেটা হলো বলের লাইন ও লেন্থের ওপর অসম্ভব নিয়ন্ত্রণ। ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট জায়গায়, বিশেষ করে অফ স্টাম্প করিডোরে একটার পর একটা বল করে যাওয়ার সামর্থ্যে তার ছিল জুড়ি মেলা ভার। গুড লেন্থে এক নাগাড়ে বল ফেলে কখনো স্টাম্প লাইনের ভেতরে ঢোকাতেন তিনি, আবার কখনো অফ স্টাম্প থেকে কিছুটা বাইরে অ্যাওয়ে মুভমেন্ট হতো তার বলে। উইকেট থেকে পাওয়া গতি ও বাউন্স কাজে লাগিয়ে বলের ল্যাটারাল সিম মুভমেন্টে ব্যাটসম্যানকে কুপকাত করাই ছিল তার বোলিংয়ের বিশেষত্ব। বৈচিত্র্যই পোলকের বোলিংয়ের মূল অস্ত্র। ওয়ানডে ফরম্যাটে নিজেকে কার্যকরী হিসেবে গড়ে তুলতে উইকেটের আচরণ বুঝে গতির পরিবর্তন, ডেথ ওভারি ইয়র্কার, স্লো অফ কাটার এসব স্কিলও বেশ ভালোভাবেই আয়ত্ত করেছিলেন পোলক। পোলকের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ব্যাটসম্যানদের খুব ভালো রিড করতে পারতেন। নিজের বোলিংয়ের শক্তির জায়গাটা যেমন জোর দিতেন, ঠিক তেমনই নিজের সীমাবদ্ধতাগুলো তিনি জানতেন। যেটা পারতেন সবসময় সেটাই ভালোভাবে করার চেষ্টা করতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত দক্ষতা দিয়ে হাতে গড়ে যে কয়জন বোলার নিজেদের কার্যকারিতার প্রমাণ দিয়েছেন, তাদের মধ্যে পোলক ছিলেন অন্যতম সফল একজন। সীমিত ওভারের ক্রিকেটে মিতব্যয়ী বোলার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন শন পোলক। ওয়ানডেতে কমপক্ষে ৯,০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট কার্টলি অ্যাম্ব্রোসের ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন শন পোলক। অবশ্য ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট পোলকেরই। কিপটে বোলিংয়ের জন্য সতীর্থরা তাকে দ্য মাইজার নামে ডাকতেন। ১৯৯৮ সালে অ্যাডিলেড ওভালের ফ্ল্যাট ব্যাটিং উইকেটে করে মাত্র ৮৭ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন পোলক। এটাই ছিল তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরমেন্স। টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী পোলক। প্রথম সাউথ আফ্রিকান এবং বিশ্বের ১০ম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ক্রিকেটের রথী মহারথীদের ভিড়ে পোলকের নাম উচ্চারিত হবে বারংবার। দেখছিলাম আসলে শন পোলকের উপর করা একটি প্রতিবেদন। আমরা আবারও আলোচনায় ফিরি। স্বপন ভাই, আপনার কাছেই প্রথম জানতে চাইবো, রাগবি খেলাটি আসলে বাংলাদেশে কিভাবে আসলো? এইটা আরম্ভ হয়েছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে গড়াইতে এখন পৃথিবীর সব দেশে চলে আসছে। তো বাংলাদেশে কি আমরা কি এটা না খেলা পারি? ২০০৬ শুরু হয়েছে বাংলাদেশ। আমাদের দেশে ২০০৬ থেকে আমরা স্টার্ট করি এই রাগবি খেলাটা। আল্লাহর রহমতে এখন আমরা রাগবিটাকে আমরা বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টগুলোকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং খেলাধুলা আমাদের মান অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। আগে যেমন একটু প্রবলেম হতো খেলাধুলা নিয়ে, মানুষ বুঝতো না, বোঝার চেষ্টা করতো না, বাট আমরা এখন মানুষ সব বুঝতে পারে এই খেলাটা ইজ আ ভেরি ইন্টারেস্টিং গেম। আর এই খেলাতে আপনি তেমন একটা আপনার এই আবহাওয়ার প্রয়োজন হয় না। এটা রোদ, বৃষ্টি, আপনার ঝড়, তুফান সব সময় এই খেলাটা খেলা যায়। এটার জন্য তেমন একটা পয়সা ব্যয় করতে হয় না। যেমন ক্রিকেট, ফুটবলে অনেক টাকা পয়সা ব্যয় করতে হয়, এই খেলাটাতে তেমন একটা ব্যয় করতে হয় না। ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরবো। মৌসুম ভাই, আপনার কাছে জানতে চাইবো, বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রায় ২০০ বছরের একটা ঐতিহ্য বা আছে, ট্রেন্ড আছে রাগবির। হয়তো নিয়ম কানুনের পরিবর্তন এসছে, খেলার ধরনের পরিবর্তন এসছে। তো বাংলাদেশে আসলে আমরা আসলে শেষ যে একদম লেটেস্ট যে রাগবির যে নিয়ম কানুন সহ আমরা রাগবিটাকে পেয়েছি। অবশ্য কিভাবে আসলে এটা পরিচালনা করছেন বাংলাদেশে খেলাটাকে? আমরা যখন এটা মানে বাংলাদেশ শুরু করার চিন্তা করি, যেহেতু এটা সেকেন্ড পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড আমার দৃষ্টিতে, যেহেতু আমরা যতগুলো বড় দেশ ক্রিকেট খেলে ওদের কিন্তু মাদার গেম রাগবি এবং আমরা এগুলো সবসময় টিভিতে দেখতে পাই।
আমরা বাংলাদেশে শুরু করে যখন চিন্তা করলাম তখন ফিজিক্যাল কলেজে আমরা চিন্তা করলাম যে এখানে অনেক মানে কোর্স ট্রেনিং এর ব্যবস্থা আছে, সেখানে আমরা 140 জনকে নিয়ে এটা শুরু করি। সেখানে 30টা মেয়ে ছিল এবং জাপানি 2 জন কোচ যারা জাইকাতে চাকরি করতো, তারা রাগবি একসময় খেলতো, তাদের সহায়তায় আমরা 15 দিনের ট্রেনিং প্রোগ্রাম করি 2006-এ। সেখান থেকে আমাদের আসলে ট্রেনিংটা শুরু এবং এ পর্যন্ত আমরা ওখান থেকে প্রায় 7 থেকে 800 ফিজিক্যাল, যেহেতু আমরা প্রতি বছরই ট্রেনিং প্রোগ্রাম করে থাকি, 7 থেকে 800 এই 10 বছরে আমাদের কোচের সৃষ্টি হয়েছে এবং খেলোয়াড়ের সৃষ্টি হয়েছে এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে রাগবি তাদের স্কুল কলেজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু এটা শিক্ষা বোর্ডের আন্ডারে খেলাটা এখনো চালু হয়নি, ওইভাবে হচ্ছে না, কিন্তু ব্যক্তিগতভাবে হচ্ছে। আমরা এবারে ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা 17টা জেলায় অলরেডি রাগবি শেষ হয়ে বেশ ইন্টারেস্টেড। আমরা তাদেরকে অর্থায়ন সহায়তা দেব যে এই বছর থেকে 17টা জেলায় রাগবি লিগও হবে। আচ্ছা, আমি রাগবির আসলে ইয়েতে আসবো, একটু নিয়মকানুন সম্পর্কে বলেন। আমরা আসলে দেশের মানুষ যেভাবে ক্রিকেটটা বোঝে, ফুটবলটা বোঝে, তো বা আমরা দাঁড়িয়ে বান্ধা, কাবাডি যাই বলেন, ওই খেলাগুলো খুব আত্মস্থ করা আমাদের বাঙালি মানে মননের সাথে মিশে গেছে। রাগবি কিন্তু অতটা আসলে আমাদেরকে এখনো ছুঁতে পারেনি, আমাদের নিয়ম কানুনগুলো একটু আমাদের দর্শকদের জানা। তা ঠিক, যেহেতু এই অঞ্চলে রাগবি খেলা মনে হয় না, এই জন্য দর্শকদের জানারও কথা নয়। কিন্তু আমি যেটা দেখেছি রাগবি অর্গানাইজ করতে এসে, যে মানে আমার এত সহজ খেলা কোথাও নেই। তার কারণ আমি যে কোনো আপনি যদি ফুটবলও খেলেন তাহলে কিন্তু পায়ের টেকনিক ট্যাকটিক্স অনেক কিছু, আমরা সোজা দূরে তো ফুটবল খেলা হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মগতভাবে অ্যাথলেট। যেমন আমরা স্কুলে যেরকম আমরা কোনো ট্রেনিং ছেড়ে আমরা কিন্তু দৌড়, লং জাম্প, হাই জাম্প সব কিছু করেছি। বাচ্চারা সবসময় স্কুল কলেজে কিন্তু অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে, ট্রেনিং ছাড়াই কিন্তু তারা বেসিকে এসে করে। রাগবি কিন্তু এটা দৌড়াদৌড়ি খেলা, পায়ের ফুটবলকে হাতে নিয়ে দৌড়াকে রাগবি বলে। আমরা দেখেছি 2 দিনের ট্রেনিং আমরা যখন স্কুল টুর্নামেন্ট করে ভালো খেলতে পারে, বেসিকটা তারা পারছে। যেহেতু একটা বলকে বগলে নিয়ে দৌড়াবে, এটা একটা খুবই সহজ, যেমন গোল্লা শট সব এই ধরনের বিষয়টার সাথে এটা জড়িত হয়ে গেছে। এখন আপনি যদি আমি এমন ভাবে বলতে পারি যে মেসি যে পায়ে ফুটবলের বিশ্বের সেরা, আমার তো মনে হয় কেউ যে হাতে ওই বলটা নিয়ে দৌড় দেয়, সেটা মেসি ভালো খেলতে পারে, আমার ধারণা এটা। তো তাহলে রাগবি সেম, আমরা দেখি যে ছেলে কখনো রাগবি খেলেনি, সে মাঠে বসে আছে, হাফ টাইমে বসে নেমেছে, রাগবি খেলতে পারছে। কিছু আইন কানুন হয়তো তাকে রপ্ত করতে হবে, যেটা আমাদের রাগ, মল, স্ক্রাম, রাগবি একটা অংশ, তারপরে বলটাকে ব্যাক পাস করতে হয়। একটা ধাঁধার মতো, এটা যদি দর্শকদের একটু বলেন, আসলে একটা খেলোয়াড় কি রাগবি বলটাকে নিয়ে সামনে দৌড়াতে পারবে? অবশ্যই পারবে, বলটা দৌড়াতে পারবে, কিন্তু যখন বলটাকে পাস দিতে হবে, ব্যাক পাস করতে হবে অলওয়েজ। অন্যান্য খেলায় তো বলকে যে কোনো ইচ্ছে পাস করা যায়, কিন্তু রাগবিতে কিন্তু তাকে ব্যাক পাস করতে হবে, মানে তাকে পিছন দিকে বলটাকে দিতে হবে, সামনে দিলেই এটা ফাউল হয়ে যাবে। এটা যে মূল একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, এটা প্লেয়ারদের কন্ট্রোলটাও এতে আসে, যে তাদেরকে আপনি দেখেছেন যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিন্তু ক্রিকেট প্লেয়ারদের রাগবি ট্রেনিংও দেয়। এই যে ব্যাক পাস, এই যে মনকে আপনি যতই চিন্তা করেন কি করবেন, কিন্তু মনকে স্থির করে যে ব্যাগে বলটাকে দিতে হবে, ধর এই যে মনকে কন্ট্রোল করাটা বিষয় কিন্তু রাগবির মাধ্যমে সৃষ্টি হতে পারে। এটা গেল। আরেকটা মজার বিষয় আছে, সব খেলার কিন্তু আপনার একটা পোস্ট থাকে, বাস্কেটবলে বাস্কেট থাকে, ফুটবলে গোল পোস্ট থাকে, হ্যান্ডবলে গোল পোস্ট থাকে, বিভিন্ন বিষয় থাকে। কিন্তু রাগবির মজার বিষয়, রাগবি যে গোল পোস্টটা সেটা কিন্তু একটা খেলার একটা অংশ, কিন্তু পুরো মাঠে আপনার ওই প্রান্তে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে বল নিয়ে রাখতে পারলেই 5 পয়েন্ট। এইটাই রাগবির গোল। যেহেতু গোল বলে না, এটাকে ট্রাই বলে এবং এটা পয়েন্টের খেলা। পেনাল্টিরও মনে হয় এক ধরনের ব্যবস্থা আছে। বলছি ওইটা আপনি যখন মানে গোল পোস্টের পিছনে কিন্তু রাগবির মাঠ থাকে 20 মিটার। আমাদের মাঠ যেহেতু ছোট, আমরা 10 মিটার 5 মিটার রাখি, ওই খালি জায়গার যে কোনো অংশে দৌড়ে গিয়ে যে কোনো প্লেয়ার বল রাখতে পারলেই 5 পয়েন্ট হয়ে গেল। রাখার পরে আবার 25 একটা দাগ থাকে, সেখান থেকে সে একটা পোস্টের উপরে শট নেওয়ার সুযোগ পায়, সেখানে 2 পয়েন্ট, 5-2 7 পয়েন্ট হওয়ার সুযোগ আছে। একটা অ্যাটাকে 7 পয়েন্ট নেওয়ার সুযোগ আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যেখানে একটা ছোট্ট পোস্টে, যেমন আপনি জানেন ফুটবলে অনেক সময় আলোচনা, পোস্ট বড় করো, গোল হয় না, অনেক ছোট পোস্ট, কিন্তু দেখেন রাগবিতে পুরো মাঠটাই পোস্ট, অনেক স্কোর করার সুযোগ থাকে। আর রাগবির একটা মজার বিষয়, রাগবি 7 জনে খেলে, 10 জনে খেলে, 15 জনে, ইন্টারন্যাশনাল ল 15-30 জন খেলোয়াড় একসাথে খেলাটা সুযোগ আছে, আবার সাথে আরো 10 জন এক্সট্রা, 40 জন, মানে 40-80 জন প্লেয়ার একটা মাঠে খেলার সুযোগ পেতে পারে। আমরা আগেও দেখেছি যে ইংল্যান্ডে যখন প্রথম দিকে রাগবি খেলা চলতো, তখন স্কুলগুলোতে 100 বা 200 খেলোয়াড় একসাথে খেলতে নেমে যেত। তখন নিয়ম আসলে ওরকম ছিল না, এখন নিয়ম কিছু বেঁধে দেওয়া হয়েছে। আবারও ফিরবো আপনার কাছে, স্বপন ভাইয়ের কাছে জানতে চাইবো, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড, ওয়েলস যে দলগুলো আছে, অস্ট্রেলিয়া, তারা তো রাগবিতে অনেক ভালো করছে, তাদের স্ট্যামিনা অনেক বেশি, তাদের হয়তো শক্তির জায়গাটাও অনেক বেশি। তা
আমরা কি কিছু পিছিয়ে আছি কিনা দক্ষিণ এশীয় দেশ হিসেবে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেংথ বা গঠন যেটা আছে? আমাদের হচ্ছে কি, আমাদের প্রথম সমস্যা হচ্ছে আপনার ওয়েদারের কারণে কিন্তু আমাদের দেশ খেলাধুলায় আপনি কাজকর্মে অনেক পিছিয়ে আছি। কারণ আমাদের দেশের ওয়েদারটা এমন একটা ওয়েদার, আপনি শীতের সময় একটু বেটার সবাই কাজকর্ম করে, ভালোভাবে কাজকর্ম করে, খেলাধুলাগুলা অ্যাকচুয়ালি আমাদের খেলাধুলা সবগুলা কিন্তু শীতের সময় দেওয়া উচিত। আর গরমের সময় দিলে আমরা খুব অল্প সময় আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদেরকে এত ঘাম ঝরে শরীর থেকে, একদম আমাদেরকে একদম কাহিল করে ফেলায়। যার জন্য আমরা এই খেলাটাকে আমরা যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই দেশগুলা অনেক আগে আছে। কেন? কারণ ওই দেশটাতে আপনার পলিউশন নাই, আপনার ওয়েদারটা ভালো, এত বেশি গরম পড়ে না, আপনি ওরা অনেক এনার্জি পায়, আর ওদের খাওয়া দাওয়ার মান অনেক ভালো, যার জন্য ওরা গায়ে শক্তি হয়, আপনার ফিজিক্যালি ওরা ফিটনেস, যার জন্য ওরা পৃথিবী জুড়ে আপনার ওরা খেলাধুলা করতে পারে। এখন কিন্তু ব্রাজিল বা আমাদের মতো যে ওয়েদারের দেশগুলো, ব্রাজিল কিংবা দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতের কথাই বলতে পারি, তারা কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। তারা কি কোনো ধরনের ফুড সায়েন্স এবং ভালো কোচিংয়ের ব্যবস্থা মানে কোনো কিছু সমন্বয় আছে কিনা রাগবিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ক্ষেত্রে? যদি কোনো না, ওরা খাওয়া দাওয়া ভালো, আর ওদের ওয়েদারে আপনার কোনো পলিউশন নাই। আপনি খেলতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে বেশ পলিউশন। আমাদের দেশে যেমন পলিউশন আস্তে আস্তে কমতেছে, যেমন এই আগে আমাদের দেশে স্কুটার চলতো, স্কুটার চলা অবস্থা আপনার আগে যে গাড়িগুলো চলতো, এটাকে বলে স্কুটারও বলে, আবার বেবি ট্যাক্সিও বলে, এইগুলা চলা অবস্থা আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। আমাদের এই সরকার, মাননীয় আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী এই সময় আপনার এই জিনিসগুলো বন্ধ করাতে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারতেছি। আপনার সব কিছু আমরা এনার্জি পাচ্ছি। এই এনার্জিটাকে আমরা এখন কাজে লাগাচ্ছি, খেলাধুলা, চলাফেরা, আমরা এই এনার্জিগুলো কাজে লাগাচ্ছি। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আসলে আমরা কিন্তু ওরকমভাবে রাগবির কোনো মাঠও পাইনি। আপনি যে আবহাওয়া পরিবর্তনের কথা বলছেন, সেখানে আমরা রাজুকের যে ভবনটা, এটার পাশের জায়গাটুকু বা আউটার স্টেডিয়ামের অংশটুকুতে আমরা রাগবি খেলি। এটার আসলে দুই পাশেই বা ধরতে গেলে চারপাশে এটার ব্যস্ততম সড়কগুলো আছে রাজধানীর। সেখানে আসলে পরিবেশ আসলে কতটুকু আপনি স্বচ্ছ পাবেন, এটা একটা বিষয় থাকে, এবং সবুজ কতটুকু পাবেন। যাই হোক, আমরা এই আলোচনাতে আবারও ফিরবো। মৌসুম ভাইয়ের কাছে জানতে চাইবো কি উপকরণ লাগে আসলে রাগবি খেলতে? আসলে মানে আমি তো বলেছি যে আমাদের একটা ইচ্ছা আছে, কেন আমরা বাংলাদেশের রাগবিকে নিয়ে এসেছি। আসলে যে রাগবি খেলা সৃষ্টি হয়েছিল কাদা থেকে, মানে ওয়েভ এলিস, ইংল্যান্ডে ওরা ফুটবল খেলছিল, বৃষ্টি হচ্ছে, যেহেতু বল চলছে না, ওরা বগলে নিয়ে বল দৌড় দিয়ে পোস্টে ঢুকে গেল, রাগবি শুরু হয়ে গেল। এই রাগবি স্কুলে কিন্তু সেটা। তাই এখন একটি বল হলেই রাগবি খেলা যাবে। আমি তো ভবিষ্যতে আশা করি যে আমরা এটা শিক্ষা বোর্ডে নিতে পারি, তাহলে ফুটবলে যেরকম পোটলা বেঁধে আমরা ফুটবল খেলতাম, এখনো সেটা না, আমরা বাচ্চারা স্কুলে আমরা তো বলি জাম্বুরে দিয়ে কম্পিটিশনও তো আছে, না সেটা পরে পোটলা দিয়েও আমরা খেলার বিষয় বলি যে বল নাই, ওদের বল রাগবি বল কোথায় পাবে না, তো সেখানে তারা পোটলা মানে বগলে নিয়ে কাগজ নিয়ে দূর দিতে পারবে, বা ইভেন যে এখন যে 1.5 লিটারের বোতল সেটা ইউজ করি। যদি আমরা শিক্ষা বোর্ডে নিতে পারি, খেলাটা সবাই দেখে, তাহলে তাদের মধ্যে চর্চা হবে। এই জন্য উপকরণের তেমন প্রয়োজন নেই, কিন্তু রাগবি বল একটা ফুটবল বলের মতোই, এটা কিনে নেবে, খুব একটা দাম না, 500-600 টাকা বল পাওয়া যায়, হয়তো ম্যাচ বলে একটু দাম বেশি। তো এটা চর্চা হলে সবাই এই খেলাটা খেলবে, আর খেলার জন্য মাঠ তো আছেই আমাদের। আর প্লাস পয়েন্ট হচ্ছে যে পৃথিবীর যে কোনো খেলায় পরিপাটি মাঠ ছাড়া কিন্তু খেলা সম্ভব না। রাগবি লবুকে আছে, কাদা ঘাস বালুতে রাগবি খেলে, তার মানে বেসিকে পরিপাটি মাঠের প্রয়োজন নেই, যে কোনো জায়গায় যে খেলতে পারে রাগবিটা। তো এটা যেহেতু একটা খেলা খেলতে গেলে পরিপাটি মাঠ রেডি করে খেলতে, এখানে আপনি যে কোনো পরিস্থিতি, ইভেন কি ক্ষেত যেখানে ফসল উঠিয়ে ফেলছে সেখানে কিন্তু রাগবি খেলতে পারে, কারণ বলটা তো হাতে নিয়ে দৌড়াতে হয়। তো এটা জনপ্রিয়তা বাড়বে, এবং একটা বল হলেই চলবে, আর পোস্ত বাঁশ দিয়ে হবে। ইভেন ফুটবল মাঠ যথেষ্ট, সেখানেও তারা খেলতে পারবে, কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে হ্যাঁ, আমরা দেখেছি যে নিক্যাপ, এলবো এগুলোতে কিছু প্রোটেকশন থাকে, হেলমেট থেকে মাথায়, এগুলো কি নতুন সংযুক্তি? না, আপনি জিনিসটা বুঝতে, রাগবি দুই ধরনের, একটা হচ্ছে রাগবি লিগ যেটা হেলমেট পরে খেলে, আর এটা হচ্ছে রাগবি ইউনিয়ন। রাগবি ইউনিয়ন যেটা নরমালি ওয়ার্ল্ড কাপ হয় আপনার 2019 সালে জাপানে হবে, এটা একেবারে ফুটবল পোশাক পরে খেলে, এটাই ল। দুই ধরনের রাগবি, এটা হচ্ছে হেলমেট পরে খেলে, সেটা রাগবি লিগ বলে, যেটা আমেরিকায় খুব বেশি খেলা চর্চা হয়, সব দেশে হয়, কিন্তু আসলে মূল খেলাটা হচ্ছে
এই রাগবি ইউনিয়নটা, যেটা ফুটবলের পোশাক পরে খেলে। এই জন্য বাংলাদেশে খুব দ্রুত এটা জনপ্রিয়তা হবে, যদি আমরা শিক্ষা বোর্ডে নিতে পারি তো জনপ্রিয়তা হবে। এই কারণে আমি বলছি যে আগেও অনেক টক শোতে বলেছি যে ফেডারেশনগুলি যেই সমস্ত খেলাধুলা করে তারা কিন্তু থানা পর্যায়ে ক্রিকেট বা ফুটবলে যাওয়ার মানে অবস্থা নেই, কেন অনেক অর্থ লাগে। এটা কিন্তু শিক্ষা বোর্ডের মাধ্যমে হয়। যেহেতু আপনি মোস্তাফিজ বলেন, সাকিব বলেন, ওরা কিন্তু শিক্ষা বোর্ডের খেলার কারণে কিন্তু এখানে প্রথমে চর্চা করেছিল, এটাই শিওর। তো সো আমরা যদি রাগবিটা শিক্ষা বোর্ডে নিতে পারি তখন চর্চা হবে, ট্যালেন্ট পাবো। আপনি একটু আগে সমন ভাইকে প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য ভালো টালোর বিষয়গুলা, আসলে ট্যালেন্ট যেই খেলাটা খেলবে সে তাকে বিল্ড আপ করবে। আপনি আজকে যে স্কুলে ছেলে কুস্তি খেলছে, সে কি এখনই কুস্তির মতো দেখতে? সে তো কুস্তিতে ইন্টারেস্ট হলে সে নিজেকে কুস্তির মতো তৈরি করবে। রাগবি খেলারও নিজেকে রাগবি খেলার মতো, সবগুলো রাগবি খেলার কিন্তু হেলদি বা মোটা হইতে হয় না। ওখানে অনেকগুলো পজিশনে, শুধু স্ক্রামের 6 জনকে একটু শক্তিশালী হতে হয়। এখানে রাগবিতে রানার মাস্ট, 3-4 জন রানার লাগে যারা স্কোর করবে। তো সবাই শক্তিশালী হতে হবে এমন কোনো কথা নেই। আর যে খেলোয়াড় যে ট্যালেন্ট সে নিজেকে তৈরি করবে খেলোয়াড় হিসেবে। আপনি ঢাকায় বাস্কেটবল দেখেন, যারা একটু বেশি লম্বা তারা একটু বাস্কেটবল খেলে। রাগবিতেও হয়তো লম্বা খেলোয়াড় এবং প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়, যে আমাদের যে থ্রোগুলি করে ওইগুলো উঠে ধরতে হয়। আর লম্বা খাটো কোনো বিষয় না। আপনি জাপানের যে ছেলেটা সবচেয়ে ভালো খেলেছে ও খুব একটা লম্বা না, কিন্তু খুব স্পিডি রানার। আমরা নিয়ম কানুন সম্পর্কে আরো জানবো। নিয়ম কানুন জানার আগ্রহ আমারও আছে এবং অবশ্যই দর্শকরাও এটা জানার জন্য বসে থাকবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আলোচনা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা আলোচনা করছিলাম আসলে বাংলাদেশের রাগবির প্রসার সম্ভাবনা এবং সমস্যাগুলো নিয়ে। আমরা আবারও আলোচনা ফিরছি। রাগবির আসলে যে স্ক্রাম যে কথাটা বলেছিলেন, যে 6 জন খেলোয়াড় একসাথে দাঁড়িয়ে 2 দলের একটা বলের দখল নেয়, তো আমরা তো দেখি এখানে খুব একটা হয় হুলুস্থুল বা একজন মল্লযুদ্ধের মতো। তো সেই জায়গাতে আমরা কি দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার যে খেলোয়াড়রা আছে রাগবি, তাদের সাথে আমরা ফাইট দেওয়ার মতো আমাদের কি সক্ষমতা আছে? না, আমরা ওই পর্যায়ে যেহেতু যাচ্ছি না। আমরা এখন আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা রাগবি শুরু করেছিলাম 2006-এ। 3 বছর যাবৎ আর্মিতে রাগবি শুরু হয়েছে। এখন প্রচুর সেনা খেলোয়াড় এবং আর্মির ট্রেনিংই রাগবি ইনক্লুড করেছে সারা বিশ্বে। এভাবেই আর্মির ট্রেনিংয়ে রাগবি ইনক্লুড, যেহেতু এটার মানে রেগুলার ওদের, মানে এটা যেহেতু এমন একটা খেলা, এমন একটা শারীরিক বিষয় যে এটা সব দেশে এটা ট্রেনিংয়ে আছে আর কি। তো আমাদের এখন যে সেনা খেলোয়াড়রা আছে তারা রেগুলার ট্রেনিং করছে। এখানে স্ক্রাম করার মতো শক্তিশালী প্লেয়ার আছে, কিন্তু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আপনি যেটা বলছেন তাদের এটা মাদার কিন্তু অনেক বছর খেলছে। আমরা রাগবি যদি যখন হয়তো আমরা থাকবো না, 30-40 বছর হবে এই খেলাটা যদি এখানে জনপ্রিয়তা, তখন স্ক্রামের জন্য স্পেশাল প্লেয়ার লাগে যারা শুধু স্ক্রাম করে। আমাদের এখানে যেমন যারা মানে কুস্তি খেলে তারা যেমন সত্যি, বা যারা ওয়েট লিফটার, এরকম স্ক্রামের জন্য রাগবি খেলোয়াড় আস্তে আস্তে তৈরি হবে। এখন কিন্তু স্কুল কলেজে আছে, যেমন আমরা যখন আন্ডার 10 করি, যে ছেলেগুলো শক্তিশালী তাদেরকে স্ক্রামে তার কোচ ইউজ করছে, স্কুলও তাই, কলেজও তাই। এবং ন্যাশনাল গেম যখন করি তারা শক্তিশালী প্লেয়ারগুলো কলেজ টুর্নামেন্ট আমরা দেখেছি। আমরা মেয়েদের খেলায় আমাদের যে কলেজ টুর্নামেন্ট আমরা করি সেখানে আমরা দেখেছি যে মেয়েগুলো শক্তিশালী তাদেরকে স্ক্রামে নিয়ে আসছে। তো সো যার যার পজিশনে সে খেলবে। আর আমি আগে একবার বললাম, এখনো বলছি, ট্যালেন্ট থাকলে যার যার পজিশনে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সে তাকে বিল্ড আপ করবে এবং তাকে সেখানে তৈরি করবে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা কি সব খেলোয়াড়কে বা যারা এখন সরাসরি জড়িত রাগবির সাথে, তাদেরকে আমরা সব ধরনের সুবিধা দিচ্ছি কিনা বা দেয়া সক্ষমতা আমাদের রাগবি ফেডারেশনের আছে কিনা? হ্যাঁ, ওদেরকে আমরা সব ফ্যাসিলিটি দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া থেকে, আমরা ড্রেস থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি। কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আমাদের দেওয়া উচিত অনেক আগের থেকে। কিন্তু যখন খেলা ধরেন কোনো কম্পিটিশনে যাই, আমরা যাওয়ার ধরেন 1 মাস আগে বা 15 দিন আগে আমরা ওদেরকে ট্রিট করি, কিন্তু বাকিটা সময় কিন্তু আমাদের সারা বছরে ট্রিট করা উচিত। কারণ ফেডারেশন তো এটা নতুন ফেডারেশন, তো এটা আস্তে আস্তে এটা ডেভেলপ করতেছে। অলরেডি কিছু হাঁটতে হাঁটতে এটা বেশ ভালো একটা জায়গায় আসতেছে। আমার মনে হয় আগামী এই বছরের ভিতরে আমরা দাঁড়ায় যাব।
তখন আমরা যে প্লেয়ারগুলা আমাদের সাথে যে খেলাধুলা করে না, ওদেরকে আমরা সারা বছর খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা আমরা করে দেব আমরা। আর ফেডারেশনের জন্য কোনো ধরনের আসলে হোস্টেল থাকে এক ধরনের, বা কিছু খেলোয়াড়দের থাকার একটা জায়গা থাকে, তাদের প্র্যাকটিসের জন্য আলাদা কোনো গ্রাউন্ডের ব্যবস্থা, এগুলো কি আমরা আসলে এখনই পাচ্ছি না? এগুলোর কোনো ডিমান্ড আছে আপনাদের সরকারের কাছে? না, আমাদের সরকারের কাছে ডিমান্ড আছে। থাকা খাওয়ার সুযোগ সুবিধা যদি থাকে না, অটোমেটিকলি আপনার জিনিসটা সুন্দরভাবে বাড়ে আসবে। আর মাঠের ব্যাপারে আমাদের কোনো নিজস্ব কোনো মাঠ নাই। না, আমরা তো দেখেছি যে রোলার স্কেটিং কিন্তু তারা শেখ রাসেল একটা রোলার স্কেটিং কমপ্লেক্স বা স্টেডিয়াম পেয়ে গেছে, মানে মানে অনেক ধরনের খেলাধুলা হবে ওখানে। তো আপনাদের ঠিক পাশেই মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের যে অংশটুকুতে তারা রোলার স্কেটিং নিয়েছে, পাশেরটাতে আপনার রাগবি খেলে থাকেন। তো দুইটা কোশ্চেন থাকবে, হয়তো দুইজন কি করব, যে আসলে ওখানে পরিবেশটা কি এখন ঠিক আছে কিনা? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ভবঘুরে মানুষজন এখানে আড্ডা জমায়, রাতে তারা থাকে, তো পরিবেশটা আলটিমেটলি কিন্তু দূষিত হয়ে যায় এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে ক্রিকেটেরও প্র্যাকটিস হয়, রাগবিও খেলা হয়। তো আমরা কি রাগবি খেলার জন্য এটা স্পেসিফিক্যালি ওই জায়গাটুকু পাচ্ছি কিনা? কিংবা ধরুন আমরা গুলশানে জেনেছি যে সাইক্লিংয়ের জন্য একটা ভেলোড্রাম হচ্ছে, তো আমরা এরকম কোনো সরকারের কাছে সরাসরি কোনো ডিমান্ড আপনারা রেখেছেন কিনা আসলে একটা সুষ্ঠু পরিবেশ এবং একটা মাঠের জন্য? আমরা এখন যে পুরানা পল্টনে যে মাঠটা আছে, এই মাঠটা হচ্ছে কি আপনার সবাই ব্যবহার করে মাঠটা। এখন আমরা রাগবির জন্য আমরা চাবো যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা খুব খুশি হব উনি যদি, কারণ উনি তো স্পোর্টস লাভার, খেলা পাগল, উনি যদি আমাদেরকে এই মাঠটা দেয়। আচ্ছা, আমরা মাঠের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিটুকু জানবো। আমাদের একটা ফোন আছে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন, আমরা শুনছি। দুঃখিত, ফোনটি কেটে গেছে। আমরা আবারও হয়তো দর্শকের ফোনটি নিব। আমরা আবারও প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, দাবি থাকবে, উনি যেন আমাদের একটা মাঠের সুব্যবস্থা করে দেয়। কারণ এই গেমটা আপনার খুব পপুলার হবে, কিন্তু খুব পপুলার হবে। আপনি, আমার মনে হয় আপনি ক্রিকেটের পরে কিন্তু এটা স্থান নিবে, কিন্তু কারণ এটাতে এত এক্সপেন্সিভ খেলা না কিন্তু, আর সবাই খেলতে পারে, সবাই আসতে পারে, সবাই ট্রাই করতে পারে, সবাই খেলতে পারে। যেমন অন্য অন্য খেলা অনেক জিনিস কিনতে হয়, ব্যাট কিনতে হয়, প্যাড কিনতে হয়, আমরা ফোনটি নিয়ে আবার ফিরছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতেছি, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন। জি সুমন, বলেন। জি, আমি রাগবি খেলার ভিত্তিতে, ঠিক আছে, অংশগ্রহণ করতে চাই। যে আবারও বলবেন এখন কিভাবে কি করতে হবে সেজন্য? রাগবির সাথে যুক্ত হতে চাই। ও ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা শুনতে পেরেছি। আমরা আপনার প্রশ্নের উত্তর আমরা জানতে চাইবো সভাপতি স্বপন ভাইয়ের কাছে। উনি রাগবির সাথে যুক্ত হতে চান, আসলে কিভাবে, আসলে প্রক্রিয়াটা কি, এটা উনি জানতে চাচ্ছেন। আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে টেলিফোন করেছেন, এবং আমাদের স্টেডিয়ামে আমাদের অফিস আছে, ফেডারেশন আছে, আপনি ওখানে ডাইরেক্ট এসে যোগাযোগ করেন। আমাদের এই জায়গায় কোনো ওপেন, আমরা হচ্ছে খোলা মনের মানুষ। রাগবি ফেডারেশন হচ্ছে খোলা মনের ফেডারেশন। যে কোনো সময় যে কোনো লোক এসে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। লোকেশন তো আউটার স্টেডিয়াম, হ্যান্ডবল স্টেডিয়ামের উল্টো দিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায়। রাইট, বুঝতে পেরেছি। স্বপন, আপনি আসলে চলে আসতে পারেন। রাগবি খুব জনপ্রিয় খেলা হতে যাচ্ছে বাংলাদেশে, খেলাটা খুব চ্যালেঞ্জিং। আপনি অবশ্যই রাগবিতে এসে যুক্ত হতে পারেন। আমি যুক্ত করি যে শুধু স্বপনের জন্যই, মানে ওনার জন্যই না, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি 20 জনের দল করে রাগবি করতে চায়, আমরা বল, কোচ এবং জার্সি দিয়ে আমরা তাদেরকে সহায়তা করব। আমরা ট্রেনিং করে ওখানে একটা দল তৈরি করে দেবো, যে কোনো প্রান্তে, যে কোনো থানায়, কোনো পয়সা তাদের, এবং আমার লোকটা যে ওখানে কোচ থাকবে সেই খরচটা আমরা দিব। এটা যে কোনো সহায়তা যে কোনো জেলা বা যে কোনো জায়গা থেকে। এই প্রক্রিয়াটার জন্য কোনো ধরনের তারা আমাদের ফেডারেশনে যোগাযোগ করবে, আমাদের নাম্বার আছে, আমাদের ফেসবুকে সবকিছু আছে। তারা দেখে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই এলাকায় বল, কোচ এবং আমাদের যে লোক থাকবে সেই খরচটা আমরা দিব, এবং ওদের কিছু আমরা ওই ট্রেনিং এর সময় ওদের কিছু মানে খরচ আমরা দেবো, যেন ওদের খাওয়া দাওয়ার বিষয়টা আমরা দেখবো আর কি। যে সেভাবে যে কোনো জেলায় মিনিমাম 20 জন
ছেলে ব্যবস্থা করলে একটা মাঠের জায়গা করলে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব, সমস্ত খরচ রাগবি বেয়ার করবে। শুভ খবর এটা আসলে রাগবির জন্য এবং যারা খেলতে চায় তাদের জন্য। স্বপন ভাই আপনার কাছে আবারও ফিরবো যে মাঠের যে ব্যাপারটা আমরা শুনেছি, মাঠের জায়গাটুকু আসলে অতটা পর্যাপ্ত না। আমরা জানি যে পোস্টের বাইরেও কিছু জায়গা থাকতে হয় রাগবিতে, গ্যালারি থাকতে হয়, দর্শকদের বসার স্থান দিতে হবে। আমরা কি শেষ অবধি কি পল্টন ময়দানটা কি রাগবির জন্য পেতে চাই, না কি আমরা অন্য কোথাও একটা যদি আমাদেরকে মাঠ করে দেওয়া হয়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব উনি যেন আমাদেরকে একটা পূর্বাঞ্চলে একটা খুব ভালো থেকে একটা জায়গা যদি উনি আমাদেরকে দিতে পারে, তাহলে এইটা ডেভেলপ করার জন্য আপনার বিদেশ থেকে আমরা অনেক অনুদান পাবো এবং বিদেশিরা অনেক সাড়া দিবে একটা, কারণ এটা তো ওয়ার্ল্ড ওয়াইড গেম, তো আর খুব পপুলার গেম। বিদেশ থেকে অনেকে আসবে আমাদের দেশে আপনার এই স্টেডিয়াম করে দেওয়ার যে জায়গা দিলে ওরা এগুলা করে দিবে, কিন্তু স্টেডিয়াম করে দিবে, আপনার খেলাধুলা সব সুযোগ সুবিধা করে দিবে, এরা অনেক কিছু করবে। ওদের সাথে আমাদের সাথে অনেক কথা হয়তো, ওরা বলছে যে তোমরা একটা জায়গা নাও, জায়গা নিলে আমরা তোমাদের সব সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা আমরা করে দেব। ওরে সেক্ষেত্রে আপনার কি আপনাদের দাবি নিয়ে এখনো পর্যন্ত কোথাও যেতে পেরেছেন বা দাবিটা রাখতে পেরেছেন কিনা? আমরা এখন পর্যন্ত আমরা দুই একবার আমরা কথা বলেছি, বাট এইবার আমরা এই এশিয়ান রাগবিতে আমরা যাচ্ছি আগামী 3 তারিখ আমাদের খেলা। আমরা ওখান থেকে একটা খুব ভালো যদি রেজাল্ট করে আসতে পারি, তাইলে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধরবো যে আমাদেরকে এবার একটা মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমাদের অনেক ক্রীড়া বান্ধব, উনি সব খেলারই আসলে নজর রাখেন এবং খবরও রাখেন। আমরা আশা করব হয়তো আপনাদের দাবিটুকু প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। মৌসুম ভাই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে এই পর্যন্ত আসলে কি ধরনের টুর্নামেন্ট আপনারা করতে পেরেছেন? লিগ তো হয় না। না, আমি বলছি তার আগে একটু ওই কথাটা একটু বলতে চাই। মানে প্রধানমন্ত্রী কিছুদিন আগে রোলার স্কেটিং আমরা জানেন ওইখানে গিয়েছিলাম, অলরেডি ঘোষণা দিয়েছে অলিম্পিক কমপ্লেক্স। তো সেখানে আমি আশা করি অবশ্যই রাগবি খেলার সুযোগ থাকবে, সেখানেও ইন্টারন্যাশনাল রাগবি মাঠ থাকবে। যেহেতু অলিম্পিক কমপ্লেক্স হবে সব খেলার সুযোগ থাকবে। আপনার সাউথ আফ্রিকা যে খেলা হলো সেখানে ফুটবল, ক্রিকেট, রাগবি বলে কিন্তু সব খেলাধুলা হয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যে হলো সেটাও ক্রিকেট, ফুটবল, রাগবি মাঠে কিন্তু খেলাগুলি হয়েছে। তো আমরা বলি সেখানে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের জন্য একটা মাঠ রাখবে। রাগবি যেহেতু সেকেন্ড পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড, রাগবি মাঠ অবশ্যই এখানে একটা থাকবে, এটা আমরা আশা করি। এটা কি ওই কমপ্লেক্সের মধ্যে আপনারা চাচ্ছেন? হ্যাঁ, ওইখানে একটা রাগবি মাঠ থাকবে, যেহেতু এটা পুরাটাই ক্রিয়া কমপ্লেক্স হবে, পূর্ণাঙ্গ। তো ওইখানে থাকলে তো ওইখানে ফ্যাসিলিটি থাকবে, আলাদা হোস্টেল করতে হবে না, আলাদা জিম করতে হবে, যেহেতু ওইখানে ব্যবস্থা হবেই। তো সেখানে মাঠের ব্যবস্থা থাকলে তো এটা না হয় আমরা ঘরোয়া কিছু টুর্নামেন্ট চালিয়ে নিলাম, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরিসরে আমাদের খেলাটা চালিয়ে ক্রিয়া কমপ্লেক্সটা হবে তো একেবারে ইন্টারন্যাশনালি যেন বড় টুর্নামেন্ট ওই স্পেস আপনি পাবেন কিনা? এটা হচ্ছে আমাদের এটা আপনি পদ্মার চরে বিক্রমপুরে অলরেডি ডিক্লেয়ার হয়েছে, সেটা যে অলিম্পিক ভিলেজ, সেখানে আমি দাবি করছি যে সেখানে আমরা রাগবি খেলার সুযোগ যেন একটা মাঠ আমরা পাই থাকে, যেহেতু সেকেন্ড পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা বড় বড় দেশও খেলতে আসবে, আমরা সেখানে টুর্নামেন্ট করার সাহস পাবো। কিন্তু স্পেস না থাকলে, জায়গা না থাকলে, প্লেয়ার রাখার জায়গা না পেলে তো আপনি টুর্নামেন্ট করতে পারবেন না। তো সেই যুগে আমরা ভবিষ্যতে আশা করি যে আমরা ওইরকম সুযোগ সৃষ্টি হলে আমরা অবশ্যই করতে পারি। আর মাঠের ব্যাপারে বলি যে এখন রাগবি কিন্তু শুরু থেকেই মাঠ পাইনি। পল্টন ময়দান প্রায় 7-8 বছর পল্টন ময়দানে খেলা হয় নাই, সব পেপার রিপিট ছিল। আবার রাগবির মাধ্যমে পল্টন ময়দানে খেলা ফিরে আসলো 2007-এ 16ই ফেব্রুয়ারি। আমরা যদি মাঠের জন্য এখন চিন্তা করি তাহলে তো আমার খেলা আমি ডেভেলপ করতে পারবো না। আমরা মহাবাডানের ছোট মাঠ, তারপরে নটরডেম কলেজের মাঠ, ফিজিক্যাল কলেজের মাঠ, মহিলা কমপ্লেক্সের মাঠ, কমলাপুরে আপনার ফুটবল মাঠ, তারপরে আপনার ইনার স্টেডিয়ামে মানে বঙ্গবন্ধু আমরা সকালবেলা খেলেছি। আমরা এই খেলাধুলা করেছি বলেই আজকে আমরা এশিয়ার মেম্বার হয়েছি। ওই মাঠের কথা চিন্তা করে আমি বসে থাকলে তো আমি খেলা করতে পারতাম না। আমি যেখানে সুযোগ পাবো সেখানে আমার খেলতে হবে। হয়তো হাট মাঠ হচ্ছে রাগবির জন্য ত্রুটি, তারপর আমাকে টুর্নামেন্ট চালিয়ে না রাখলে আমি আজকে এশিয়ার মেম্বার হতাম না। আমরা অনেক খেলা করেছি, এশিয়াকে আমরা এগুলো সমস্ত রিপোর্ট পাঠিয়েছি, যার জন্য তারা আমাদের এশিয়ার মেম্বার করে নিয়েছেন। এটা কিন্তু আপনি খেলা না করলে নিবে না। এখন আপনি যত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যত ঢাকায় বাংলাদেশে করবেন এবং আপনি বিদেশে যাবেন, তাহলে আপনি ওয়ার্ল্ডের মেম্বার হবেন এবং ওরা আপনাদের অলরেডি সহায়তা বাড়িয়ে দেবে। ম্যাথিউস কিছুদিন আগে এশিয়ার রাগবির কর্মকর্তা, মানে ওয়ার্ল্ডের সে রাগবি কর্মকর্তা ম্যাথিউস, ম্যাথিউস ওকলে,
সে এসেছিল আমাদের সমস্ত কিছু দেখতে, আমাদের রেজিস্ট্রেশন, আমাদের প্লেয়ার রেজিস্ট্রেশন, আমাদের হিসাব, এভরিথিং সে স্বপন ভাইয়ের সাথে ছিলেন। আমাদের মিনিস্টারের আমি ওনার সাথে সাক্ষাৎকারও নিয়েছি। হ্যাঁ, সে মিনিস্টারের সাথে মিটিং করেছে, আমাদের অলিম্পিকের সাথে মিটিং করেছে। তারা কিন্তু আমরা জানি না যে ক্রিকেট ফুটবলের সহায়তা অলরেডি কিন্তু এই বছর থেকে তারা আমাদের 10,000 পাউন্ড সহায়তা দেওয়া শুরু করবে আর কি। এবং আমরা যদি ভবিষ্যতে ভালো খেলা অংশগ্রহণ করি এবং বাংলাদেশে ভালো আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং আমরা বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে পারি, তারা কিন্তু আমাদের স্টেডিয়াম করে দিতে পিস পাবে। রাগবির অনেক ফান্ড আছে, কিন্তু ওরা আমাকে বলেছে আমাদের যে তোমরা যদি খেলাধুলায় বেশি চর্চা করতে থাকো দেশে এবং ইন্টারন্যাশনাল প্রতি জেলায়, তাহলে আমরা তোমাদের এই সহায়তা দিব। একটা সুখের বিষয় আছে, যেমন গেট ইনটু রাগবি, এটা অন্য ফেডারেশনের খেলাধুলা রাগবিতে আছে। গেট ইনটু রাগবি হচ্ছে এখানে আমরা সদস্য হয়েছি, আমরা যে কোনো জেলায় যে কোনো স্কুলে একটা টুর্নামেন্ট করি, তাহলে তারা আমাদেরকে ওই ট্রেনিং প্রোগ্রাম করে যদি পাঠায়, যে ট্রেনিংটা আমরা 3 দিনে করলাম, ওটা একটা গেঞ্জি আছে গেট ইনটু লেখা, ওদের ফরম্যাট অনুযায়ী গেঞ্জিটি আমরা করেছি অলরেডি, আমরা 2-1টা প্রোগ্রাম করেছি, ওইটা আমরা করি ওদেরকে পাঠাই, ওরা কিন্তু $200-300 বা $100 সহায়তা করবে। এটা কমিটেড, এইটাই রাগবির একটা সিস্টেমে পড়ে আর কি। আমরা হয়তো আরো বড় ফান্ড আসলে ইন্টারন্যাশনাল রাগবি ফেডারেশন থেকে বা কাজ করলে বিশ্ব রাগবি কাজ না থেকে করলে তো আসবে না পাবো। আচ্ছা, আমরা স্বপন ভাইয়ের কাছে জানতে চাই, আমরা কি আসলে যে যে ঘরোয়া টুর্নামেন্টগুলো করি ওগুলোর আউটপুট কি একটা ন্যাশনাল টিম হওয়ার মতো কিনা আমাদের? অফকোর্স আমাদের এটা হওয়ার, আমরা তো অলরেডি আমাদের ন্যাশনাল টিম আছে, আমাদের ন্যাশনাল খেলার মতন আমাদের শক্ত টিম আছে। আর এইবার আমরা চিন্তা করতেছি, কারণ আর্মি ইনক্লুড, আমরা আপনার বিডিআর, আমরা আনসার বাহিনীকে বলবো এবং ফায়ার ব্রিগেড এবং আর নৌবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্সদেরকে আমরা অনুরোধ করব ওদেরকে আমাদের সাথে ইনক্লুড করার জন্য। তাইলে হবে কি জিনিসটা স্ট্রং হয়ে যাবে, তাহলে আমরা যাচাই বাছাই করতে পারবো খেলোয়াড়দেরকে, মান অনেক বড় মানের খেলোয়াড় আমরা চালু করতে পারবো কিনা? আমরা তো ওইভাবে মনে হয় লিগ করি না, টুর্নামেন্ট করি। আসলে আমি একটু উত্তরটা দিই যে আমরা তো অনেক টুর্নামেন্ট করি, ক্লাব টুর্নামেন্ট করে থাকি। আসলে লিগ করতে হলে দীর্ঘমেয়াদী একটা মাঠের প্রয়োজন। আপনি জানেন যে লিগে 15, 16 বা 20টা টিম অংশগ্রহণ করবে। লিগ তো আর টুর্নামেন্টের মতো নকআউট বা গ্রুপে করা যায় না। তো যদি মিনিমাম 15, আমাদের অলরেডি এন্ট্রি হয়েছে 15-16টা টিম, 16 টিমে যদি আপনি লিগ করেন, কতদিন মাঠের দরকার? আমরা তো আসলে সেইভাবে পল্টন মাদানি বলেন বা অন্য কোনো মাঠে সেই ফ্যাসিলিটি তো আমাদের নেই। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে বলেছি, ওনারাও বলেছেন যে আমরা বলতে চাচ্ছি এইভাবে যে বঙ্গবন্ধু হচ্ছে আমাদের, বঙ্গবন্ধু স্টেডিয়াম হচ্ছে আমাদের জাতীয় স্টেডিয়াম। সাংবাদিক ভাইরা বা যারা স্পোর্টস জড়িত অনেক বিদেশে গেছে, তারা জানে যে একটা জাতীয় স্টেডিয়ামের আশেপাশে অবস্থানটা কেমন থাকে। যাই হোক, আমাদের দোকানের জন্য অনেক কথাটা হয়েছে, এটা বাদই দিলাম। একটু সবুজ চত্বর আছে যেটা পল্টন ময়দান, খুবই বিখ্যাত জায়গা। এখান থেকে কিন্তু সমস্ত খেলোয়াড় সৃষ্টি হয়েছে। আপনি দেখেন যত বড় রকিবুল ভাইকে যদি বলেন বা ফুটবল, তারা কিন্তু ওই আউটার স্টেডিয়ামে খেলেই ইনার স্টেডিয়ামে ঢুকেছে। তো ওইটুক জায়গা যদি সবুজ করে দেয় এবং সরকার তার অন্যান্য মাঠে যেভাবে দায়িত্ব নিয়ে দেখভাল করে, এটা দেখভাল আমরা করব। যদি আমাদের করে দেয়, আপনার আর্চারি, রাগবি, খোখো, বেসবল স্বীকৃতি ফেডারেশন অ্যাসোসিয়েশন, তাদের কিন্তু মাঠ নেই। তাহলে আমরা একটা মাঠই হয়তো সম্ভব। আমি বলছি, আচ্ছা, আমরা আবার এই আলোচনা থেকে ফিরবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, উই লাভ স্পোর্টসে নিচ্ছি ছোট্ট আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা কথা বলছিলাম আসলে বাংলাদেশ রাগবি নিয়ে এবং খেলাটির সমস্যা সম্ভাবনা নিয়ে, একটি মাঠ নিয়ে আমরা আলোচনা করছিলাম। সভাপতি স্বপন ভাইয়ের কাছে আমি জানতে চাই একটু, যে মাঠের অভাবটা কি আমরা কোনোভাবে এখানে ঢাকায় ফিল আপ করতে পারি কিনা? আমরা তো পূর্বাঞ্চলে হয়তো একটা মাঠ দাবি জানাচ্ছি, কিন্তু আপাতত একটা মাঠ আমরা কোনোভাবে ফিল আপ করতে পারি কিনা? হ্যাঁ, ফিল আপ করা যাবে। যেমন অস্ট্রেলিয়াতে একই মাঠে আপনি রাগবি খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, সব ধরনের খেলা খেলতেছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও রাগবির মাঠ ইউজ হয়েছে আমরা যতদূর জানি। আমাদের যে বঙ্গবন্ধু যে ফিল্ড মাঠটা আছে, ফুটবল মাঠটা,
এইটা কিন্তু আমরা রাগবিতে ইউজ করতে পারি। কারণ এটা তো সবসময় ডেইলি তো আর ফুটবল খেলা হয় না, ওরা খেলে বিকেলের দিকে, আমাদেরকে সকাল থেকে ছাড়লে হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা লিগ খেলাটা স্টার্ট করতে পারি। কারণ বঙ্গবন্ধু যে স্টেডিয়ামটা, এটা কিন্তু এটা শুধু ফুটবল টিমের জন্য এটা করা হয় না, এটা সবার জন্য উন্মুক্ত ছিল আগে। আমি এই মাঠে আমি ক্রিকেট খেলেছি, এই মাঠে আমি ফুটবল খেলেছি, এই মাঠে হকি হয়েছে, এই মাঠে সবকিছু হয়েছে, বাট এখন হবে না কেন? এখন তো এটা আপনার এইভাবে একটা জিনিসটাকে এক গোয়ামি কথাবার্তা বললে হবে না, শুধু ফুটবলের জন্য এটা রাখলে হবে না, এটা এখন আমাদেরকেও দিতে হবে। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে এই মাঠটা যেন আমাদেরকে সকালে যেন ছেড়ে দেয় ফুটবল ফেডারেশন, তাহলে আমরা লিগগুলা খেলতে পারবো। আমরা দেশটাকে, রাগবিটাকে দেশের মানুষের সামনে খুব পপুলার আমরা করে ফেলতে পারবো যদি আমাদেরকে এই মাঠটাকে খেলার সুযোগ সুবিধা করে দেয়। আমি অনুরোধ করব সরকারকে এবং সরকার প্রধানকে অনুরোধ করব, শুধু ফুটবল নিয়ে এই মাঠটা থাকলে হবে না, এই মাঠটাকে আমরা রাগবি খেলার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব সরকারকে। আমার একটা রিকোয়েস্ট, তাইলে আমাদের আর চিন্তা করতে হবে না। আমরা আস্তে আস্তে এশিয়ার রাগবিতে গত বছর আমি চেন্নাইতে গেলাম, আমি 2টা টিমকে আমরা হারিয়েছি এবং আরো 2টা টিমকে আমরা হারিয়েছিলাম, পরে আমাদেরকে রেড কার্ড দেখে আমাকে তুলে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা গোল করলাম, আমাদেরকে তাহলে আমরা 4টা টিমকে। এবার ইনশাল্লাহ আমরা আমাদের যে টিম, যে আর্মির যে টিম, এই টিমটাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা খুব ভালো করব। আমার আশা, আমাদের প্লেয়ার খুব শক্তিশালী, আমরা আশা করব এবার আমরা একটা না কিছু দেশের জন্য আমরা জিনিস নিয়ে আসতে পারবো, ভালো খবর নিয়ে আসতে পারবো। এই জায়গা থেকে আমি আপনার কাছে আপনার কথার মধ্য থেকে একটা প্রশ্ন খুঁজে পেয়েছি। প্রশ্নটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ডিফেন্সের সবগুলো দলই মোটামুটিভাবে জড়িত হচ্ছে রাগবিতে বা হবে, সেই জায়গা থেকে আমরা কি বাংলাদেশ সেনাবাহিনী বা নৌবাহিনী, তাদের হয়তো ঢাকা শহরে বা শহরের এলাকার মধ্যে কিছু জায়গা আছে, ওখানে কি আমরা একটা আসলে অন্তত প্র্যাকটিস মাঠের একটা আসলে তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে পারি কিনা? হ্যাঁ, আমরা আর্মি ভাইদেরকে অনুরোধ করব, আর্মি যে স্টেডিয়াম আছে, স্টেডিয়াম পাশে একটা খুব সুন্দর একটা মাঠ আছে রাস্তার পাশে, আমাদের এয়ারপোর্ট রোডের উপরে খুব সুন্দর। আমি অনুরোধ করব ওইটাকে যদি আমাদেরকে রাগবি খেলার জন্য, আর্মি স্টেডিয়াম এবং নৌবাহিনী কম্পাউন্ডের ঠিক মাঝখানে ওই মাঠটা কিন্তু খুব সুন্দর মাঠ। অ্যাকচুয়ালি ওই মাঠটা তো আমরা রাগবি একটা মাঠ করতে পারি। এইটাতে আমরা যদি রাগবি খেলি তাহলে সুযোগ সুবিধা অনেক আছে। প্লেয়াররা বাসে আসতে পারবে এবং তাদের দলগুলো খেলেই তাদের তো খুব কাছেই থাকছে, কমিউনিকেশন খুব ভালো। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঢাকা শহর থেকে যে কোনো জায়গা থেকে আইসা এই জায়গার নামলে মাঠ পেয়ে যাবে, রাস্তার উপরে মাঠ। এইটা আমি অনুরোধ করব, আর্মি ভাইদেরকে অনুরোধ করব এই মাঠটার জন্য আমাদেরকে এই খেলাধুলা করার সুযোগ সুবিধা করে দেবে। আমি আর্মি ভাইদেরকে অনুরোধ করবো এটা যেন করে। আচ্ছা, এই দাবি আমাদেরও থাকলো যে আসলে রাগবির একটা আসলে স্পেসিফিক একটা মাঠ দরকার। মৌসুম ভাই, আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আমরা তো একটা মাঠ ইউজ করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাশের জায়গাটুকুতে রোলার স্কেটিং কমপ্লেক্স বা স্টেডিয়াম করেও দিয়েছেন, উনি সেখানে গিয়েছেনও। তো আমরা এরও আগে থেকে কিন্তু সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছিলাম যে যেন এই কমপ্লেক্সটাকে এক ধরনের বলা যায় যে ছিন্নমূল, মানে তাদেরকে সরিয়ে, কিংবা কিছু রাতের বেলা দেখা যায় মাদক শিবিরাও এসে এখানে আড্ডা জমায়, তো এদেরকে সরিয়ে কোনোভাবে পরিপাটি একটা রূপ দেওয়া যায় কিনা? না, আমরা অলরেডি জাতীয় ক্রীড়া পরিষদের কথা বলেছি, বিভিন্ন জায়গায় দাবি করেছি এবং তারা আমাদেরকে মানে লিখিত দিতে বলেছেন এবং কথা আমরা অনেক এগিয়ে গেছি। আমি আশা করি অবশ্যই যে জাতির পিতার নামে যে স্টেডিয়াম, তার পাশে একটা সুন্দর সবুজ চত্বর হবে, এটাই আমি আশা করি এবং অবশ্যই সরকার এদিকে দৃষ্টি দিবেন এবং সাথে সাথে 4টি ফেডারেশন অ্যাসোসিয়েশনের মাঠটা ব্যবহার করতে হবে। কারণ পরিবেশ না থাকলে কিন্তু আমরা ট্রেনিং ক্যাম্প করতে চেয়েছিলাম বা আমরা আন্ডার 10 করি অনেক বছর, কিন্তু এই পরিবেশে কেউ আসতে চায় না। তা আমি মনে করি পরিবেশ তো আর একটা ফেডারেশন নিজে তৈরি করতে পারে না, কারণ এই জায়গাটা সবাই এখানকার মালিক বা সবাই ব্যবহার করছে। সেই যে সরকার নেক নজর দিয়ে একটা খেলার পরিবেশ তৈরি করে দেয়, তাহলে এই যে স্টেডিয়াম এলাকাটা চত্বর রয়েছে, সবুজ চত্বর, একমাত্র সবুজ, দেখেন আপনি দেখেন যে টেবিল টেনিস বলেন, আপনি ভলিবল বলেন, সব জায়গাকে কিন্তু আটকানো, সবুজ ঘাস নেই, সব কিন্তু হার্ড কোর্টে খেলা হচ্ছে। একটা সবুজ চত্বর যদি না থাকে তাহলে মানুষের রিক্রিয়েশন মাইন্ড সেটা তো সুন্দর, সে তো কংক্রিটের ভিতরে ঢুকে গেল। তো আমি সবাই অনুরোধ করব, এখান থেকে সবাই সৃষ্টি হয়েছে, এই জায়গাটা একটু সবুজ চত্বর করে এটাকে যেন
পরিপাটি করে রাখা হয় এবং এই ফেডারেশনগুলো ইউজ করতে পারে। অনেকে প্রশ্ন তোলে খেলার মাঠে খেলবে না কেন? তো খেলার মাঠে খেললে তো ক্রিকেট স্টেডিয়াম খুলে দিক, ফুটবল স্টেডিয়াম সবাই খেলুক। কিছু মাঠ তো সংরক্ষিত রাখতে হবে। আপনি যদি কিছু মাঠকে সংরক্ষিত না রাখেন তাহলে তো আপনি টুর্নামেন্ট করতে পারবেন, স্বীকৃত পাবেন। আমাদের যেহেতু মাঠ নাই, যেহেতু এটা কাছে আছে, আপনি অনেক দূরে চলে গেলে এই মুহূর্তে একটা খেলা ডেভেলপ করতে পারবেন না। আপনাকে খুব কাছাকাছি থেকে যেখানে খুব সহজে মাঠে আসা যায়। আমাদের এই মাঠটা যদি 4টি ফেডারেশনকে আগে বলেছে যে আর্চারি সেই টঙ্গিতে চলে গেছে, জায়গা নেই বলে। এখানে তো প্রায় মাঝে মাঝে টুর্নামেন্টে দর্শক দেখতে পেতো। আপনি তো লুকায় একটা টুর্নামেন্ট করলে হবে না, হবে আপনাকে একটা ওপেন জায়গায় এই এলাকায় আমার তো দর্শকের জন্য শুধু খেলার জন্য যদি খেলা হতো তাহলে স্টেডিয়াম তৈরি হতো না। স্টেডিয়াম তৈরি হতো তাহলে প্রথমে গ্যালারি কোটি কোটি টাকা শুধু মাঠে আর কত টাকা খরচ হচ্ছে 22 জন খেলোয়াড়ের জন্য, বা যে মাঠে আর কত টাকা গ্যালারি করছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে স্টেডিয়ামটা গ্যালারি করার জন্য। তো সেখানে মানে দর্শককে বিরাট প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তাই আমাদের যদি ওই এলাকাটা পরিপাটিয়ে দর্শক আবার আগের মতো আসবে, আপনি জানেন পড়লে প্রচুর দর্শক হতো। রাগবি শুরু হয়েছিল দর্শক নিয়ে, সেখানে অন্য খেলা আর্চারি, বেসবল, খোখো, তাদেরকে যদি ওই জায়গাটা দেয় আমরাই দেখভাল করবো, অর্থ আমরা খরচ করবো, সরকার তো ডিসিশন নিতে হবে যে আপনি জানেন ওয়ার্ল্ড কাপের সময়টা সুন্দর আবার যদি সুন্দর করে দেওয়া হয়, আমাদের আন্ডারে সুন্দর একটা চত্বর হবে সবুজ, এবং আমরা আমাদের প্রতিযোগিতামূলক খেলাগুলি খেলতে পারবো। আমরা সেই আশাই করব আসলে রাগবির জন্য একটু সুষ্ঠু পরিবেশ যেন আমরা পাই বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন জায়গাটুকুতে, আউটার স্টেডিয়ামে। আমরা এশিয়ান রাগবি সেভেন্স ট্রফিতে অংশ নিচ্ছি, কেমন সম্ভাবনা দেখছেন? বাংলাদেশ পুল ডিতে আছে, থাইল্যান্ড, ইরান এবং বাংলাদেশ। আমি আশাবাদী কারণ আমি তো থাইল্যান্ডের খেলা দেখলাম, ইরানের খেলা দেখলাম, আমি এশিয়ার সব কান্ট্রিতে আমি রাগবি খেলা আমি নিজে প্র্যাকটিক্যালি আমি ছিলাম, আমি দেখলাম। বাট ওদের প্লেয়ারের চেয়ে আমাদের এই গত 2 বছর আগের প্লেয়ার চেয়ে এবার আমাদের প্লেয়ার অনেক ডেভেলপ, ফিজিক্যালি অনেক ফিটনেস এবং খেলাধুলা ইজ ভেরি ফাস্ট। কারণ ওরা তো অলরেডি 2-4টা গেম খেলে ফেলেছে। যত গেম খেলবে অতই আপনার অভিজ্ঞতা হবে, ঠিক আছে না? আমি যেমন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আমি স্পোর্টস ডাইরেক্টর। আমরা ধরেন কিনা আমরা নেপালে খেললাম, আমরা চ্যাম্পিয়ন হইলাম, ভুটানে খেললাম, চ্যাম্পিয়ন হইলাম, ইন্ডিয়াতে ক্যালকাটাতে খেললাম, আমরা চ্যাম্পিয়ন, ইন্দোনেশিয়াও গেছি মনে হয়। হ্যাঁ, আমরা কিরগিজস্তানে খেলতে এসেছিল, কিরগিজস্তানে আমরা গেলাম, ওখানে আমরা খুব ভালো রেজাল্ট করে আসলাম। তো এখন এই টিমগুলোকে, এই ছেলেদেরকে নিয়ে যদি আমরা বিভিন্ন দেশে আমরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করি তাহলে অনেক এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্স হইলে হয়েছে কি আপনার ওই এক্সপিরিয়েন্সটা আইসা কাজে লাগায় এরা, তখন এরা নিজেরও এক্সপিরিয়েন্স হয় এবং ওরা আরো 10টা ছেলেকেও শিখাইতে পারে। যে ছেলেটা রাগবি খেলে আসবে সে আবার 20 জনকেও খেলা শেখাইতে পারবে, খুবই সম্ভব। হ্যাঁ, আর আমরা এখন সিস্টেম করতেছি যে ছেলেগুলা আমাদের সাথে, যে ছেলে মেয়েগুলো আমাদের সাথে খেলবে, আমরা বলে দিলাম তোমরা শুধু রাগবি প্লেয়ার না, তোমরা কিন্তু এক একটা কোচ, তোমরা কিন্তু একটা প্লেয়ার একটা কোচ, তোমরা যেই জায়গায় যাবা ওই জায়গায় আরো 20টাকে তোমরা খেলাধুলা শেখাবা, তোমরা ওদেরকে তোমরা কোচ করবা খেলাধুলা, রাগবি খেলাধুলার জন্য। আমরা তোমাদেরকে ফ্রি সব সুবিধা আমরা করে দেবো, কারণ পয়সা বেশি লাগে না, সামান্য পয়সা। তোমাদেরকে আমরা সব সুযোগ সুবিধা করে দেবো। আমরা যদি বছরে যদি 500 ছেলে যদি আমরা ডেভেলপ করতে পারি, এই 500 ছেলে আরো ধরেন কতগুলা ছেলেকে মেয়েদেরকে ট্রেন করতে পারে। আমরা এইভাবে আগাচ্ছি কিন্তু এবং আমরা আল্লাহর রহমতে সাকসেসফুল, আমরা বেশ আগে গেছি। আমরা যাচ্ছি মৌসুম ভাইয়ের কাছে। মৌসুম ভাই, এশিয়ান রাগবি যেটা হচ্ছে এটা আসলে কি ধরনের টুর্নামেন্ট, আর বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন? দলগুলো তো যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। আচ্ছা বলি, যেহেতু বাংলাদেশের রাগবি আমরা নিজেদেরই মানে চিন্তা চেতনা থেকে শুরু করেছি, এশিয়া রাগবির যারা কর্মকর্তা তারা খুবই অবাক হয়েছে যে আমাদের সহায়তা ছাড়া কিভাবে রাগবি বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়ে গেল। রস মিচেল যে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে, সে প্রায় এই কথাটা আমাকে বলে যে কোচ নাই, বল নাই, কিছু নেই, কিভাবে তোমরা করতেছো। আমরা আসলে যাই হোক, আমরা যেহেতু ক্রীড়া সংগঠক, সবাই আমরা যেমন ক্রীড়া সংগঠক, আমরা ক্রীড়া সংগঠনটা তো কিভাবে করতে এগুলো বুঝি। আসলে তো মানে পায়োনিয়ারটা ঠিক আছে, মানে শুরুটা আসলে এটা ভালো খেলার যে টেকনিকটি সেগুলো আমরা জানি না, কিন্তু আমরা খেলতে পারছি। কিন্তু আমরা যখন অলিম্পিক কোয়ালিফাই খেলতে যাই 14 সালে প্রথমবার চেন্নাইতে, সেবার কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা আসলে ছিল না। আমাদের নিজস্ব যাই আছে তা দিয়ে আমরা খেলতে গেছি। কিন্তু মজার বিষয় যে গিয়ে কিন্তু আমরা নেপালকে হারিয়েছিলাম। নেপাল কিন্তু আমাদের আগে রাগবি খেলা শুরু করেছিল, এটা আমাদের একটা আনন্দ দিয়েছে। তারপরে লাস্ট ইয়ারে আমরা যখন আবার চেন্নাইতে, এটা হচ্ছে এশিয়ান কোয়ালিফাই, এখন যে খেলাটা আমরা যাচ্ছি সেই ধরনের এশিয়ান কোয়ালিফাই,
এশিয়ান কোয়ালিফায়ার 2 অঞ্চল ভিত্তিক হয়, এখান থেকে যারা জিতে তারা আবার দ্বিতীয় পর্যায়ে যায়। আমরা সেখানে কিন্তু সত্যি আমি অবাক হয়েছি যে আমাদের প্লেয়ারদের আমরা 3 মাস ট্রেনিং করেছি, স্বপ্ন আমরা রেগুলার ক্যাম্পে গেছি, ওদের আমরা বুঝিয়েছি অনেক কিছু। আমরা একটা ফোন নিয়ে নিই, একটা ফোন এসেছে। দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি ওয়াহিদ বলছি মিরপুর থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল খেলাটা যতটুকু জনপ্রিয়, এই রাগবি খেলাটা ততটা জনপ্রিয় না। ইভেন আমি যেটা খেয়াল করেছি, তরুণদের মাঝে রাগবি সম্পর্কে ধারণাটা খুবই কম। সেক্ষেত্রে আসলে গ্যাপটা কোথায়? বাংলাদেশ রাগবিতে পিছিয়ে থাকা, রাগবির জনপ্রিয়তা বাংলাদেশে যে কম, গ্যাপটা কোথায়? ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আমরা আবারও ফিরছি। আসলে কোনো ধরনের না, আমি ভাইয়ের উত্তর দিচ্ছি। আসলে খেলাটা শুরু হয়েছে মাত্র 10 বছরও হয়নি। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, অন্যান্য খেলা যদি আমরা এইভাবে দিই, আমাদের তো জনপ্রিয় শুধু ক্রিকেটই। আমরা যেহেতু অনেক নিউজে আমরা ভালো অবস্থানে আছি, ফুটবলে আমরা জনপ্রিয় খেলা অবশ্যই বাংলা সবচেয়ে জনপ্রিয়। যেখানে যেখানে গ্রামগঞ্জে হলে হাজার দর্শক হয়, সবাই এই খেলাটা খেলে, সাথে ক্রিকেটও খেলে আর কি। এখন রাগবি নতুন খেলা, এই অঞ্চলে তেমন একটা খেলা হয় না। এই অঞ্চলে শ্রীলঙ্কায় খুবই ভালো খেলা হয়। আপনি শ্রীলঙ্কায় যে সমস্ত সাংবাদিক ভাইরা ক্রিকেট কভার করতে যায় তারা জানে, সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিউজ হয় ছোট, লোকাল রাগবি নিউজ হয় বড়। এটা যে কোনো সাংবাদিককে জিজ্ঞেস করতে পারে, মানে এতটা জনপ্রিয়। তো 10 বছর এটা খেলা কোথায় কেন জনপ্রিয় হবে? ক্রিকেট শুরু হয়েছিল বাংলাদেশে কত না হলে 100 বছর আগে। তাই রাগবি যখন আস্তে আস্তে এটা বাংলাদেশে মানে যখন আমি আগে বলছি শিক্ষা বোর্ডে চলে যাবে, শিক্ষা বোর্ডে চলে থানায় থানায় খেলা হবে, একটা বল যে কোনো মাঠে খেলা যায়। শিক্ষা বোর্ডে এই খেলাটা গেলেই আমি নেক্সট 5 ইয়ার্সে ওই খেলাটা যাওয়ার পরে নেক্সট 5 ইয়ার্সে এই খেলাটা অবশ্যই জনপ্রিয়। আমরা যেমন হ্যান্ডবলে, আমি দীর্ঘদিন হ্যান্ডবলে কাজ করেছি, আমি জয়েন্ট সিভি ছিলাম। আমরা এই খেলাটাকে যখন শিক্ষা বোর্ডে দিলাম, শিক্ষা বোর্ডে তখন এখন তো প্লেয়ারের অভাব নেই, প্রতি জেলায় জেলায় থানায় থানায় খেলা বেশ এগিয়েছি আমরা। এবং হ্যান্ডবলের সাথে রোল বলের যে খেলাটা হলো, ওখানে হয়তো আমরা কিছু আমি সেটাই বলছি। তাইলে আমি যে শিক্ষা বোর্ডের খেলাটাকে না দিই, সরকারকে আমি আজকে আপনার মাধ্যমে অনুরোধ করবো, ইভেন প্রধানমন্ত্রী সহ এবং ক্রীড়ামন্ত্রীকে আমি অনুরোধ করবো, যেহেতু একটা বললি খেলা যায়, আমাদের দেশে বর্ষা বৃষ্টি হলে সব বিনোদন বন্ধ থাকে, যেহেতু স্পোর্টস এটা বিনোদন। তো সেই বিনোদনের সময় আমরা ছেলেরা সবাই বলে যে ছেলেরা বিভিন্নভাবে চলে বা তাদের খেলার প্রতি মন নাই বা অন্যায়ের দিকে, বা দর্শকও থাকে না, দর্শকরাও একটা যে খেলা দেখে যে একটা সুন্দর মন সৃষ্টি সেটা হচ্ছে না। যেহেতু বর্ষা বৃষ্টির মধ্যে এই খেলাটা খেলা যায়, তাইলে আমরা যে শিক্ষা বোর্ডে নিয়ে নিই, বর্ষা বৃষ্টির সময় যেন অন্য খেলা বন্ধ থাকবে, রাগবির মাধ্যমে ছেলেগুলা মাঠে থাকবে, প্লাস অনেক দর্শক সেই খেলাটা দেখতে পাবে। ঠিক আছে, আমরা একবারই সময় স্বল্পতায় ভুগছি। স্বপন ভাই, আপনি রাগবিকে হয়তো আমরা 2006 থেকে 11 বছর এই পর্যায়ে আমরা দেখছি, আমরা কথা বলছি রাগবি নিয়ে, দর্শকরা কথা বলছেন রাগবি নিয়ে। আপনি সামনের আর 5 বছর পর রাগবিকে কোথায় দেখতে চান? আমরা এক কথায়, হ্যাঁ, আগামী 5 বছরের ভিতরে রাগবি অনেক উপর উঠবে। আমরা এশিয়া খেলাগুলোতে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। মৌসুম ভাই, আসলে রাগবি না, কি অবস্থা দাঁড়াবে 5 বছর আমার পর? প্রেসিডেন্ট মানে এর আশাবাদী অবশ্যই সবাই, কিন্তু আমি যে চিন্তা থেকে রাগবিকে বাংলাদেশে প্রস্তুত করে, যদি আমি ফাউন্ডার চিন্তা করি, সেটা হচ্ছে মাস পিপলের কাছে এই খেলাটা চলে যাবে, গ্রামগঞ্জে খেলাটা হবে, একটা সুন্দর বিনোদন টিকে থাকবে। বর্ষা বৃষ্টির মধ্যে আমাদের সব বিনোদন বন্ধ থাকে, রাগবির মাধ্যমে এই বিনোদনটা টিকে থাকবে, সবাই খেলবে, মানুষ আনন্দ পাবে, দর্শক আনন্দ পাবে, খেলোয়াড় আনন্দ পাবে। এখানে 15-30 জন একসাথে খেলার সুযোগ পায়। আমি একটু বলিনি যে পরিপাটি মাঠেরও প্রয়োজন নেই, ট্যালেন্ট যখন সৃষ্টি হবে, আপনি আমাদের 15-20 জন ট্যালেন্ট, তখন আপনি ফুটবলে দেখছেন যে মেয়েরা কিভাবে এগিয়ে আসছে। এখানে যদি বঙ্গমাতা গোল্ড কাপ না হতো, এই সাবরিনাকে এই খেলোয়াড়দের আপনি চিনতেন না, মানে ট্যালেন্ট। তাহলে আমাদের রাগবি যখন ওইভাবে মানে গ্রামগঞ্জে চলে যাবে শিক্ষা বোর্ডের মাধ্যমে, আমরা ট্যালেন্ট পাবো, সেই ট্যালেন্ট আবার বিশ্বের নাম করবে। আমরা সেই প্রত্যাশাই রাখি, এবং রাগবি বাংলাদেশের জনপ্রিয়তা পাক, সেই শুভেচ্ছা আপনাদের জন্য থাকলো, শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আমরা আজকে শেষ করতে হচ্ছে। আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, উইলাস স্পোর্টসের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদের এত বড় সুযোগ দিয়েছেন। উইলাস স্পোর্টসে আজকে ছিল নিউজ 24 কে অনেক অনেক আমরা কথা বলেছি। আগামীকাল ঠিক একই সময়ে দেখা হবে ক্রীড়াঙ্গনের নতুন কোনো ঘটনা নিয়ে। দেখতে থাকুন নিউজ 24। থ্যাংক ইউ।